আরিফ রহমানের মতো এত সুন্দর করে বলতে পারবো না, বা আমার পক্ষে বলা সম্ভব না। কিন্তু আমি এটা বুঝছি যে বাংলাদেশের একটা খুব বড় অংশের মানুষ তারা মুক্তিযুদ্ধ বিরোধী হয়ে গড়ে উঠছে, এবং তাদের পেছনে অনেক প্রপাগান্ডা কাজ করছে। অনেক মানুষ এই সমস্ত প্রপাগান্ডা গুলোতে তাদেরকে সহায়তা করছেন, এবং বাংলাদেশের এক শ্রেণীর প্রজন্মকে ভারত বিরোধী করে গড়ে তোলা হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে যে ভারত সবকিছু লুট করে নিয়ে গেছে। তো বিষয়টা এমন দাঁড়ায় যে পাকিস্তানিরা কোনো কিছুই লুট করে নাই, পাকিস্তানিরা কোনো নির্যাতন করে নাই, কোনো কিছু করে নাই। বাংলাদেশে মুক্তিযুদ্ধ আসলে তেমন কিছুই হয় নাই, এসব একটা গাল গল্প। তো এই যে পড়াশোনা করা ছেলেরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন, বুয়েটে পড়েন, মেডিকেলে পড়েন, আমার থেকে অনেক বেশি জ্ঞানী। আপনাদের মতো এত জ্ঞান হয়তো আমি রাখি না। তবে আমার মনেও কিছু ছোট, ছোট প্রশ্ন দেখা দিয়েছে। যে প্রশ্নগুলোর উত্তর যদি আপনারা আমাকে দিতেন, তাহলে হয়তো আমিও বিশ্বাস করতাম যে আসলে ভারত বাংলাদেশ থেকে সবকিছু লুট করে নিয়ে গেছে। তো ইতিহাস কি বলে? ইতিহাস বলছে যে ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত এই বাংলাদেশটা ছিল পূর্ব পাকিস্তান। এই বাংলাদেশটাকে নিয়ন্ত্রণ করত পাকিস্তান সরকার। তাহলে আমি যে কথাগুলো বলবো, এটার আসলে যৌক্তিকতা কতটুকু সেটা আপনারা যাচাই করে নিবেন। যেহেতু দেশটা পূর্ব পাকিস্তান ছিল, অর্থাৎ বাংলাদেশে যেটা রপ্তানি করত, যেটা আমদানি করত, তার সিংহভাগ অর্থটা চলে যেত পাকিস্তানে। গুড। বাংলাদেশ পাকিস্তানের একটা অঙ্গরাজ্য ছিল। তো আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গাটাতে, যে একটা হিসাব করে দেখলাম যে ১৯৪৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত ৫৬% জনসংখ্যার বিপরীতে বাংলাদেশ ঋণ পেয়েছিল ৭,৬৪০ মিলিয়ন মার্কিন ডলার। এই টাকাটা কিন্তু মানে বাংলাদেশ ঋণ পেয়েছে জনসংখ্যার ভিত্তিতে। তাহলে আপনি কি করলেন? সেই ঋণের টাকা থেকে, বা সেই সহায়তা, বাংলাদেশীদের জন্য যে সহায়তা এসেছে, সেই সহায়তার জায়গা থেকে পাকিস্তান কি করলো? বাংলাদেশকে ২,০২৪ মিলিয়ন ডলার সহায়তা করলো, আর বাকি পয়সা তারা তাদের পকেটে ঢুকালো। অর্থাৎ বাংলাদেশীদের জন্য সহায়তা এসেছে মাত্র ২৬%। তো আপনার কি মনে হয় না যে পাকিস্তানিরা এই সমস্ত লুটপাট, শোষণ, বৈষম্য এসব কিছু চালিয়েছে বিধায় বাঙালিরা মুক্তিযুদ্ধ করতে বাধ্য হয়েছিল? আরো একটা মজার ব্যাপার আছে। ১৯৬৮-৬৯ সনে বাংলাদেশ থেকে রাজস্ব আয় হয়েছিল ৭২৮ কোটি টাকা। সে রাজস্ব আয়ের মাত্র ৪২৫ কোটি টাকা বাংলাদেশে ব্যয় করে বাকি টাকাটা পাকিস্তান নিয়ে গেছে। এইভাবে তারা ২৩টা বছর বাংলাদেশের মানুষকে শোষণ করে গেল। আর আমরা পাকিস্তানের বিরুদ্ধে কিছু বলতে পারবো না, বললে ইসলামের বিরুদ্ধে চলে যাবে। কত সুন্দর হিসাব, চিন্তা করছেন? আমাদের টাকা, আমাদের সম্পদ রপ্তানি হচ্ছে, আর পাকিস্তান সরকার যেটা করছে, তাদের পাকিস্তান থেকে আমদানি করে, অর্থাৎ আমাদেরকে তারা মূলা দেখাচ্ছে। আমার দেশে আলু আমি উৎপাদন করছি, সে আলু আবার পাকিস্তান সরকার আমার কাছে বিক্রি করছে। মানে খুব মজার একটা বিষয়। তো এই যে আমদানি রপ্তানি, হ্যাঁ, এই টোটাল খাতটা পাকিস্তান নিয়ন্ত্রণ করতো। তারা কি করলো? বাংলাদেশের মানে ২৩ বছরে আপনার ৪৬,৬৯৬ মিলিয়ন টাকা, এই টাকার মধ্যে মাত্র ২০,০৬৭ মিলিয়ন টাকা বাংলাদেশের জন্য বরাদ্দ করে বাকি টাকাটা পাকিস্তান নিয়ে চলে গেল। তো আপনার মনে হচ্ছে না যে ২৬,০০০ মিলিয়ন টাকা পাকিস্তানিরা ২৩ বছরে বাংলাদেশ থেকে লুটে নিয়ে গেল? এটা কি আসলে কোনো বৈষম্য নয়? আপনি স্বীকার করেন অথবা স্বীকার না করেন, এটা সত্য যে বাংলাদেশে একটা মুক্তিযুদ্ধ হয়েছে।
মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই যে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হলো, এই জায়গাটাতে পাকিস্তানিরা বাংলাদেশের কি পরিমাণ ক্ষতি করেছিল আপনার কি আদৌ কোনো ধারণা আছে? আপনি কি জানেন যে পাকিস্তানিরা শুধু আমাদের যে সরকারি এবং বেসরকারি খাত আছে সেটার $1.2 বিলিয়ন ক্ষতি করে গিয়েছিল। 1971 সালের $1.2 বিলিয়ন আজকে কত বিলিয়ন ডলার আপনি কল্পনা করতে পারেন? 1971 সালে পাকিস্তানিরা আমাদের প্রায় $4.52 বিলিয়ন মার্কিন ডলার আমাদের বাংলাদেশের যে তারা লুট করে নিয়ে গেছে, তারা ক্ষতি করেছে। এই টাকাটা গত 54 বছর ধরে পাকিস্তানের কাছে আমরা চাচ্ছি। পাকিস্তান সে টাকাটা ফেরত দিচ্ছে না। আপনারা অনেকেই জানেন যে 1971 সালের 16 ডিসেম্বর বিজয়ের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। আমরা বিজয় দিবস পালন করি। ডাজেন্ট ম্যাটার আপনি পালন করলেন কি পালন করলেন না, আপনার বাবা বাংলাদেশকে স্বীকার করলো কি স্বীকার করলো না, অথবা আপনার কাকা পাকিস্তান জিন্দাবাদ দিল কি দিল না, অথবা গোয়াজম কসাই মোল্লা কসাই কাদেরের পক্ষে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে স্লোগান দিলেন। আপনার পরিচয়টা কি? হু আর ইউ? আমি আপনার এই পরিচয় আসলে আজকে খুঁজতে যাব না। আমি যেটা খুঁজতে যাব সেটা হচ্ছে কি জানেন? এই যে বাংলাদেশ যে স্বাধীন হয়ে যাবে এটা কিন্তু পাকিস্তানিরা বুঝে গিয়েছিল। আর বুঝে যাওয়ার কারণে পাকিস্তানিরা বাংলাদেশের যে সমস্ত কলকারখানাগুলো ছিল এদের বেশিরভাগ মালিক ছিল পাকিস্তানি পাঞ্জাবিরা, প্রায় 80%। কারণ তারা বাংলাদেশিদেরকে কোনো কিছু করতে দিত না। অর্থাৎ দেশ আমাদের, ভূখণ্ড আমাদের, জনসংখ্যা আমাদের, সবকিছু আমাদের, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী হইতে পারবে না, আমাদের প্রেসিডেন্ট হইতে পারবে না, আমাদের সচিবালয়ে কোনো বড় কর্মকর্তা হইতে পারবে না, সেনাবাহিনীর কোনো বড় কর্মকর্তা হইতে পারবে না, পুলিশের কোনো বড় কর্মকর্তা হইতে পারবে না। সবকিছু তারা পাকিস্তান থেকে এনে দিবেন। এটাকে শোষণ বলে না, এটাকে বলে যে মুসলমান মুসলমান ভাই ভাই। আমার খুব হাসি লাগে বিষয়গুলো। তো তারা এই পরাজয়টা আজ করতে পেরে যেটা করেছে, বাংলাদেশের ব্যাংকগুলোকে শূন্য করে দিয়েছে। সকল ব্যাংকের টাকা পাকিস্তানের কেন্দ্রীয় যে রিজার্ভ ব্যাংক ছিল সেখানে ট্রান্সফার করে দিয়েছে। বাংলাদেশের ব্যাংকের টাকা ছিল শূন্য টাকা। খুব আশ্চর্যজনক জিনিস না? তো বাংলাদেশে একটা গোষ্ঠী আছে, এটাকে আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি। আমরা যখন স্কুলে পড়ার টেবিলে বসতাম তখন এদের সংখ্যা খুব কম ছিল। হুটহাট করে আচমকা ভূতের মতো দু একজন উদয় হতো। ভাই তুমি কি জানো মুক্তিযুদ্ধের সময় তো ভারত সবকিছু লুট করে নিয়ে গেছে? আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই কি লুট করে নিয়ে গেছে, তোমার কি ছিল? শেয়ারটার কথা উত্তর দিতে পারে না। ওই ট্রাকে ট্রাকে অস্ত্র লুট করে নিয়ে গেছে। ওকে ভাই, ট্রাকে ট্রাকে অস্ত্র লুট করে নিয়ে গেছে, থ্যাংক ইউ। তো অনেক কিছু তো জানার থাকে মানুষের, আমিও জানার চেষ্টা করলাম, আপনিও জানার চেষ্টা করেন। মুক্তিযুদ্ধের সময় ভারতীয় বিমান বাহিনীর 45টা যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। আপনি কি আজ করতে পারতেছেন কি পরিমাণ ক্ষতি হয়েছে ভারতের? আপনি আজ করতে পারতেছেন। আচ্ছা যাই হোক, পাকিস্তানের কি ছিল, পূর্ব পাকিস্তানে আসলে কি রেখেছে, কয়টা ডিভিশন সৈন্য রেখেছে এটা জানেন? এটাও তো জানেন না। কয়টা আর্ম ব্যাটালিয়ন ছিল পাকিস্তানের এটাও তো জানেন না। এমনি বলতেছেন টনে টনে টাকে টাকে নিয়ে গেছে না। পূর্ব পাকিস্তানিদের যুদ্ধ বিমান ছিল মাত্র 30 থেকে 40টা সেকেলে যুদ্ধ বিমান, যার বেশিরভাগই কিন্তু মুক্তিযুদ্ধের সময় ধ্বংস হয়েছে। যেটা অপারেশন কিলো ফাইট সম্পর্কে পড়ার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন, আপনি সেটা জানবেন। 1971 সালের যে পাকিস্তান, এই পাকিস্তানে মানে পূর্ব পাকিস্তান যেটা, সেখানে কিন্তু হাজার হাজার ট্যাঙ্ক ছিল না পাকিস্তানিদের একটা মাত্র আর্মার্ড রেজিমেন্ট মোতায়েন ছিল, যার ট্যাঙ্ক ছিল 75টি, এবং বেশিরভাগই হচ্ছে ধ্বজভঙ্গ টাইপের ট্যাঙ্ক, যেটাকে বলা হয় M24 চাপি ট্যাঙ্ক, এগুলো ছিল। তো এই যে T-54, 55 এই ধরনের ট্যাঙ্ক ছিল। তো এই ট্যাঙ্কগুলোর আপনি যদি শুধু যশোরের যে গরিবওয়ালার যে যুদ্ধটা দেখেন তাহলে সেখানে দেখবেন যে শুধু যশোরের যুদ্ধে 19টা ট্যাঙ্ক মুক্তিবাহিনী এবং ভারতীয় বাহিনী ধ্বংস করে গেছে। তো যশোর ছাড়া কি অন্য কোথাও পাকিস্তানিদের ট্যাঙ্ক ধ্বংস হয়নি? কি ছিল আসলে? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো আপনি লক্ষ্য করবেন যে 1971 সালে যখন বাংলাদেশ সেনাবাহিনী গঠিত হয় তখন এই সেনাবাহিনী কিভাবে যাত্রা শুরু করেছিল? তো ভাই আপনার তো ট্যাঙ্ক যা ছিল সবকিছু তো ভারতীয়রা নিয়ে গেছে। আপনি কি দিয়ে যাত্রা শুরু করছেন? কি দিয়ে আপনি সেনাবাহিনী গঠন করলেন? কি দিয়ে আপনি বিমান বাহিনী গঠন করলেন? সব লুট করে নিয়ে গেছে না? তো যেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী
পাকিস্তানের যে সমস্ত অল্প কিছু ট্যাঙ্ক রেখে গিয়েছিল 54 T-55 এই ধরনের, এই ট্যাঙ্কগুলো দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী যাত্রা শুরু করে গেছে। তাহলে যে আপনি যে বলছেন ভারত সবকিছু লুট করে নিয়ে গেছে, আপনার প্রুফটা কি? আপনার কোনো প্রুফ নাই। এটাই হচ্ছে বাস্তবতা। তো এই যে জাহাজ পাকিস্তানিদের কি ছিল? পাকিস্তানিরা কি আমাদের চট্টগ্রাম বন্দরে যুদ্ধজাহাজ রেখে গেছিল তাদের করাচি বন্দর রেখে? আপনার চট্টগ্রাম বন্দর যুদ্ধজাহাজ রেখে গেছিল? পাকিস্তানের যেটা ছিল ৩-৪টা গানবোট ছিল, পেট্রোল ভেসেল ছিল, লজিস্টিক সাপোর্ট ভেসেল ছিল, ডেস্ট্রয়ার ছিল কয়েকটা। তো এখানে আপনি কি জানেন না যে ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা অপারেশন জ্যাকপট পরিচালনা করে এই জাহাজগুলোকে ধ্বংস করছে? আপনার এই ন্যূনতম জ্ঞানগুলো নাই। আপনি অপারেশন জ্যাকপট পড়েন। তাহলে আপনি বুঝতে পারবেন পাকিস্তানিরা আপনাদের জন্য আসলে কি রেখে গিয়েছিল। এই আসেন, এই যে ভারত সবকিছু নিয়ে গেল, ভারত সবকিছু নিয়ে গেল, এভাবে বিভিন্ন সময় বিভিন্ন প্রপাগান্ডা ছড়াচ্ছেন। মুক্তিযুদ্ধের যে বাংলাদেশের ইপিআর পুলিশ সেনাবাহিনীতে সংখ্যা কত ছিল জানেন? ৯০,০০০। এবং বেসামরিক লোক, প্রচুর বেসামরিক লোক কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। তাদের সংখ্যা ছিল ২.৫ লক্ষ। এই যে প্রায় ৩ লক্ষের মতো আমাদের মুক্তি বাহিনী, এদের অস্ত্র দিয়েছে কোথায়? আপনি অস্ত্র কোথায় পাইছেন? আপনি যে যুদ্ধ করলেন, আপনাদের হাতে যে লাইট অটোমেটিক উইপন গুলো ছিল, এগুলো কারা দিয়েছিল? এগুলো তো সব ভারত সরকার দিয়েছে। আপনার হাতে যে স্টেলিং সাবমেশিন গান ছিল, এগুলো কারা দিয়েছে? ভারত সরকার দিয়েছে। আপনি যে মর্টার দিয়ে যুদ্ধ করেছেন, যে বিস্ফোরক দিয়ে যুদ্ধ করেছেন, গ্রেনেড এবং মাইন, এগুলো কারা দিয়েছিল? ভারত দিয়েছিল। তো আপনি, তারা যে এই যে ৩ লক্ষ মানুষকে অস্ত্র দিল, প্রশিক্ষণ দিল, খাদ্য দিল, তারা তাদের অস্ত্র কি নিয়ে যাবে না? আপনি যে পাকিস্তানের অস্ত্রের কথা বলতেছেন, তাদের এই যে অস্ত্রগুলা পোড়াইলে কতটা অস্ত্র হয় সেটা একটু ভাবে দেখেন তো, যে কথাগুলো বলছেন। তো এই অপারেশন যেটা জ্যাকপট, যেটার মাধ্যমে বাংলাদেশের মুক্তি বাহিনীরা তারা ভারতীয় পাকিস্তানির যে যুদ্ধজাহাজ সেগুলা ধ্বংস করলো, সেটার জন্য কিন্তু ভারত তাদেরকে ৬ সপ্তাহের একটা প্রশিক্ষণ দিয়েছিল এবং অস্ত্র এবং খাদ্য সব ধরনের সহায়তা দিয়েছিল, লজিস্টিক সাপোর্ট যেটাকে বলা হয়। তো বাংলাদেশের যে মুক্তিযুদ্ধটা পরিচালনা হয়েছে, সেখানে ভারত খাদ্য, ওষুধ সহ প্রায় ৫,০০০ কোটি টাকা দিয়েছে, যার আজকের বাজার মূল্য হচ্ছে ৪০ বিলিয়ন মার্কিন ডলার। আপনি ভারতকে সেটা ফেরত দিয়েছেন? আপনার রিজার্ভ আছে ৪০ বিলিয়ন? আমার তো মনে হয় না যে বাংলাদেশ সরকারের রিজার্ভ ৪০ বিলিয়ন ডলার আছে যে আপনি ভারতের ঋণ শোধ করতে পারবেন। আপনার ঋণ শোধ করার সামর্থ্য নাই, অথচ আপনি বড় বড় কথা বলছেন। এই যে বড় বড় কথা বলা বাঙালি, আমি এদেরকে দেখে আসলে লজ্জিত হই। এদেরকে আসলে আর কোনো কাজ নাই। এই যে আপনাদের যে ১ কোটি শরণার্থীকে ভারত আশ্রয় দিল, সেখানে তাদের কত খরচ হয়েছে সেটা কি আপনার জানা আছে? ৭০০ মিলিয়ন মার্কিন ডলার তাদের খরচ হয়েছে, যার আজকের বাজার মূল্য হচ্ছে ৫.৫ বিলিয়ন মার্কিন ডলার। শুধুমাত্র আসাম এবং ত্রিপুরা রাজ্যে তাদের ক্যাম্প ছিল ৩৩৫টা। আপনি কল্পনা করতে পারেন? আজকে যে মুক্তিযুদ্ধের পরে একদল বিহারি গাল ফুলিয়ে বলছে বাংলাদেশে তারা ২১০ কোটি টাকার সম্পদ রেখে গেছে, কি রেখে গেছিল? এই ফ্যাক্টরি গুলো কি ভারত মাথার উপর দিয়ে তুলে নিয়ে গেছে? ১৯৭১ সালে যে বাংলাদেশ সরকার শুরু হয়েছে, সেটা কি দিয়ে শুরু হয়েছে? এই যে ৩১৩টা ফ্যাক্টরি দিয়ে যে বঙ্গবন্ধু সরকার যাত্রা শুরু করলো, আজকে যদি শেখ হাসিনার কল্যাণে ৪০-৫০ হাজার ফ্যাক্টরি দেখে আপনার মনে হয় যে বাংলাদেশে মানে ১৯৭১ সালে ৪০,০০০-৫০,০০০ ফ্যাক্টরি ছিল, আপনি ভাই আসলে বোকার স্বর্গে বসবাস করতেছেন। আপনাদের মতো আহাম্মকদের আসলে বোঝানো খুব কঠিন। খুব কঠিন না, অনেক কঠিন। আসলে যে বুঝতে চায় না তাকে আপনি কিভাবে বোঝাবেন? তাকে আপনি কিভাবে আসলে জানান দিবেন যে ভাই তুমি এমন একটা ভূখণ্ডে বসবাস করতেছো, তোমার ভূখণ্ডের উপর হেলিকপ্টার দিয়ে ঘুরে হেনরি কিসিঞ্জার বলেছিল ইটস এ বটমলেস বাস্কেট, তলাবিহীন ঝুড়ি। তোমাকে কোনো দেশ সহায়তা করতে চায় না, করবে না। এই যে বলছেন যে মুক্তিযুদ্ধের সময় ভারত সবকিছু লুট করে নিয়ে গেছিল, মুক্তিযুদ্ধের পরে আপনাকে আসলে সহায়তাটা কে দিছে? মুক্তিযুদ্ধের পরে প্রথম বাংলাদেশের মানুষকে ৩২ মিলিয়ন ডলারের নগদ অর্থ সহায়তাকারী একমাত্র দেশটি হচ্ছে ভারত। আমাদের বাংলাদেশের শিশুদের জন্য গরু দুধ থেকে শুরু করে নুন, ওষুধ, সেটার জন্য ৩৪ মিলিয়ন মার্কিন ডলার সেই সহায়তাটা করেছে ভারত, যার বাজার মূল্য ১১,২৪৪ কোটি টাকা, অর্থাৎ ১ বিলিয়ন ডলারের চাইতেও বেশি। মুক্তিযুদ্ধের পরপরই এই সহায়তাটা ভারত করেছে। আপনি দিয়েছেন? সে টাকাটা ফেরত দিয়েছেন? ১৯৭১ সাল থেকে আপনার ২০২২-২৩ সাল পর্যন্ত প্রায় ১২২ বিলিয়ন মার্কিন ডলার ভারত বাংলাদেশে বিনিয়োগ করেছে।
আপনি বুঝতে পারছেন যে ভারত বাংলাদেশের জন্য কত গুরুত্বপূর্ণ একটা বিনিয়োগ অংশীদার। বাংলাদেশের যে রাস্তাঘাট আছে, রেলপথ আছে, সড়ক যোগাযোগ আপনি করছেন, স্কুল অবকাঠামোগত উন্নয়ন দেখছেন। অর্থাৎ ভারত যদি আপনাকে খাইতে দেয় সেটাও দোষ, খাইতে না দিলে সেটাও দোষ। আবার বলছেন যে আমরা 16ই ডিসেম্বর, আপনি বিজয় দিবসও মানেন না, আপনি স্বাধীনতা দিবসও মানেন না, আপনি 21শে ফেব্রুয়ারিও মানেন না, আপনি 30 লক্ষ শহীদ হত্যা হয়েছে এটাও মানেন না, আবার আপনি আবার বলতেছেন কি ভারত কেন বাংলাদেশের বিজয় দিবস সেলিব্রেট করবে। এই যে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা গুলো ছড়াচ্ছেন, এগুলো কাদের খাওয়ার? এগুলো তো আহম্মকদের খাওয়ার ছাড়া আর কিছুই না। কেন কথাটা বলছি? প্রথমত যে বিষয়টি সেটা হচ্ছে কি জানেন আপনি, বাংলাদেশের যুদ্ধটা যখন চলছিল তখন বালাক্কা প্রণালী হয়ে আমেরিকান যুদ্ধজাহাজ বাংলাদেশে আসছে, দক্ষিণ চীন সাগর থেকে চীনের যুদ্ধজাহাজ বাংলাদেশে আসছে, তারা বাংলাদেশ এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। এটার বাইরে আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে 1971 সালের 3 ডিসেম্বর পাকিস্তানিরা কি করছে, অপারেশন চেঙ্গিস খানের নামে ভারতের 11টি সামরিক ঘাঁটিতে একযোগে হামলা করে দিয়েছে। তাহলে কোন দেশ যদি ধরেন আজকে আপনি 13 লক্ষ 14 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিলেন বাংলাদেশে, কালকে যদি আরাকান আইসা আপনার বাংলাদেশে ঢাকা চট্টগ্রাম বিভিন্ন বিমান ঘাঁটিতে হামলা করে, আপনি কি যুদ্ধ করবেন না? তাহলে ভারত 3 তারিখের পরে যুদ্ধে অংশগ্রহণ করছে, সেটা কি ভারতের অপরাধ হয়ে গেছে? তো একই যুদ্ধ করতে যায় আপনি দেখলেন কি আরাকান আর্মি বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চল দখল করে ফেললো। তো আরাকান আর্মি যদি বাংলাদেশের এই যুদ্ধ করতে যায় চট্টগ্রাম অঞ্চল দখল করে ফেলে, সেটা কি আপনাকে ফেরত দেবে? আপনাকে ফেরত দিবে না তো। তো এই যে 6 তারিখ থেকে 16 তারিখ, অথবা 3 তারিখ থেকে 16 তারিখ, মাত্র 13 দিনে যে ভারত বাংলাদেশকে স্বাধীন করে দিল, তাহলে এই যে বাংলাদেশের যে পাকিস্তানের যে সেনাবাহিনীরা ছিল তারা কাদের কাছে আত্মসমর্পণ করছে? ভারতীয়দের কাছে। তারা কিন্তু আপনার কাছে আত্মসমর্পণ করে নাই। কারণ নিয়াজিরা খুব ভালো করে জানতো, র ফরমানিরা খুব ভালো করে জানতো যে বাংলাদেশের মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করলে তাদের যে জেনেভা কনভেনশন আছে, সেই জেনেভা কনভেনশন অনুযায়ী তারা সেটা ভোগ করবে না এবং তাদের অনেক সৈন্য নিহত হইতে পারে। তো এখন যারা আত্মসমর্পণ করবে তারা কাদের কাছে আত্মসমর্পণ করবে? তারা কি আপনার কাছে আত্মসমর্পণ করছে? না ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে চায়। মুক্তিযুদ্ধের নেতৃত্ব কি আপনি দিয়েছিলেন? না মুক্তিযুদ্ধে একটি যৌথ বাহিনী, ভারত বাংলাদেশে একটা যৌথ বাহিনী গঠন হয়েছিল, অরোরা সেখানে নেতৃত্ব দিয়েছিল, জ্যাকবদের সিদ্ধান্তে সেখানে ভারতীয় পাকিস্তানি যে সেনাবাহিনী ছিল তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। এই বিষয়গুলো কি আপনাদের জানা আছে? আপনি আসলে কিভাবে স্বাধীন হলেন? এই বিষয়গুলো যদি আপনার জানা না থাকে, আপনি তো বিভিন্ন ভাবে বলবেন যে ভাই আপনিই তো সবকিছু করে ফেলছেন। আপনি মুক্তিযুদ্ধ বিশ্বাস করেন না, মুক্তিযুদ্ধ করছে সেটাও বিশ্বাস করেন না, আবার এটা নিয়ে প্রশ্ন তুলেন যে কেন ওনার কাছে সারেন্ডার করলো না ওদের কাছে করলো। সারেন্ডার কারা করেছে? সারেন্ডার পাকিস্তানিরা করেছে। পাকিস্তানিরা ডিসাইড করবে তারা কাদের কাছে সারেন্ডার করবে। যুদ্ধের তো কিছু নিয়ম আছে নাকি? আপনার দেশ কি তখন স্বীকৃত হয়েছিল? আপনি কি স্বীকৃত দেশ ছিলেন? আপনি তো সবেমাত্র স্বাধীন হবেন। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আসলে জানার দরকার। সেটা না জানলে যেটা হবে যে আসলে বাংলাদেশ যে স্বাধীন হয়ে গেছে এটা একটা মিরাকলের মতো ছিল। কারণ ভারতীয় যে সেনাপ্রধান ছিল স্যাম মানেক্স, তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন চট্টগ্রাম, খুলনা এইসব অঞ্চলগুলো দখল করার জন্য। কিন্তু তাদের যে মিত্রবাহিনী যে চিফ অফ স্টাফ ছিল জেনারেল জ্যাকব, তিনি একটু নিজের চিন্তা থেকে বুঝলেন যে ঢাকাকে আহ, অবরোধ করে ফেলতে হবে, ঘেরাও করে ফেলতে হবে। তাছাড়া বাংলাদেশের স্বাধীনতা আসলে সম্ভব নয়। এবং তিনি সেভাবে কাজ করছেন বিধায় আজকে আমরা আসলে স্বাধীন হতে পারছি। তো এটার পিছনে একটা ট্রাম্প কার্ড কাজ করেছে, সেটা হচ্ছে ভারতীয় যে বিমান বাহিনী আছে তারা কি করলো, আপনার 11ই নভেম্বর তারা একটা প্যারাড অফ করলো, অসংখ্য প্যারাটুপার নামাইলো। তো আপনার কাছে মনে হচ্ছিল আসলে অসংখ্য অসংখ্য প্যারাটুপার নামায় নাই, লক্ষ লক্ষ প্যারাডফ ফেলছে। তো যেখানে পাকিস্তানিরা মনে করছে যে লক্ষ লক্ষ ভারতীয় সেনাবাহিনী নামতেছে। তো সব মিলিয়ে হয়তো 3-3.5 হাজার ভারতীয় বাহিনী সেখানে নামছে। কিন্তু এখানে পাকিস্তানিরা মানসিকভাবে দুর্বল হয়ে গেছে, আর সেই দুর্বলতার জন্য কিন্তু তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। একটা গুরুত্বপূর্ণ বিষয়, সে গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে শেষ করব আসলে কিভাবে এটা হয়েছিল সেটা বলা হচ্ছে। 2 weeks into the war, পাকিস্তান কমান্ডার ইন ইস্ট পাকিস্তান জেনারেল এ কে নিয়াজি um, invited Jacob invited Jacob to discuss a ceasefire.
তাহলে পাকিস্তানের যে সেনাবাহিনী সেটার নেতৃত্ব তো ভাই গোলাম আজম দেয় নাই, কসাই কাদের মোল্লা দেয় নাই যে সে ডিসাইড করবে সে কার কাছে আত্মসমর্পণ করবে। কারণ পাকিস্তানের যে সেনাবাহিনী ছিল তারা নিয়মিত যোগাযোগ রাখছিল ভারতীয় সেনাবাহিনীর যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সাথে। এই জন্যই সে তাকে লাঞ্চের আহ্বান জানিয়েছিল, সিজফায়ার আহ্বান জানিয়েছিল। তার বিপরীতে জ্যাকব যেটা বলেছেন সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার ডকুমেন্ট ফর হিজ কোঅপারেটিভ ফ্লিউ দ্য অ্যাক্রস অফ এনিমি লাইন্স and unarmed and accompanied only by one staff officer. So Niazi was given a stark choice: surrender unconditionally and publicly, and receives the protection of Indian Army of all minorities and retreating troops. এটা বুঝার চেষ্টা করলে, এটার বাংলা করলে আপনারা বুঝে যাবেন যে আসলে কি চাইছিল। তো জ্যাকব গিভ নিয়াজি 30 minutes টু ডিসাইড। এটা জ্যাকব এবং নিয়াজির মধ্যে কথা হয়েছে এবং তাকে জ্যাকব বলল যে আপনাকে 30 মিনিটের সময় দেওয়া হলো, আপনি এটার মধ্যে সিদ্ধান্ত নেবেন আপনি আত্মসমর্পণ করবেন কি করবেন না। এখন আপনি মুক্তিযুদ্ধকে বিশ্বাস করেন না, মুক্তিযুদ্ধকে মানেন না, বঙ্গবন্ধুকেও মানেন না, 32 নম্বরও ভাঙে ফেলছেন, ভাঙে ফেলে এখন আবার বলতেছেন জেনারেল ওসমানীর কাছে কেন আত্মসমর্পণ করলো না। জেনারেল ওসমানী কে, তাকে কে নিয়োগ দিয়েছে? তাকে তো আওয়ামী লীগ সরকার নিয়োগ দিয়েছে, মুজিবনগর সরকার তাকে ওসমানী বানাইছে নাকি? এখন ওসমানী সেখানে কেন আসেন নাই সেটারও কিন্তু ব্যাখ্যা আছে। সেটার ব্যাখ্যায় জেনারেল জ্যাকব বলেছেন ওসমানী তখন সিলেটে ছিলেন। যাই হোক, ওসমানী সেখানে ছিলেন না, সেনাবাহিনীর উপপ্রধান একে খন্দকার তো ছিলেন। তো এই যে ব্যাখ্যা বিশ্লেষণগুলো আনার চেষ্টা করেন, আবার বলার চেষ্টা করেন যে বুদ্ধিজীবীদেরকে হত্যা সেটাও নাকি আপনার ভারত করেছে। আরে ভাই, ভারতীয় যে সেনাবাহিনী এটা তো ইতিহাস, হিস্ট্রি। এটাতে লেখা আছে যে 16ই ডিসেম্বর সকালে ভারতীয় সেনাবাহিনী ঢাকায় প্রবেশ করছে, এর আগে ভারতীয় সেনাবাহিনী ঢাকায় প্রবেশ করে নাই। ঠিক আছে, যখন তারা নিশ্চিত হয়েছে যে পাকিস্তান আত্মসমর্পণ করতে যাচ্ছে, কারণ ভারতীয় সেনাবাহিনীর তখন ঢাকায় যে অংশটা সেখানে সংখ্যা ছিল মাত্র 3 থেকে 3,500। তার বিপরীতে পাকিস্তানের প্রায় আপনার 40-50 হাজার যে সেনাবাহিনী সেটা ঢাকাতেই ছিল যারা আত্মসমর্পণ করবে। তো এই যে বিষয়টা চিন্তা করেন, তাদের পাকিস্তান সেনাবাহিনীর সংখ্যা হচ্ছে 30,000 আর ভারতীয় সেনাবাহিনী মাত্র 3,000। এরা ঢাকায় ঢুকে যাচ্ছে 10:1। কিন্তু জয়টা কার হয়েছে? আপনার চেয়ে 10 গুণ বিশাল সেনাবাহিনীর বহর নিয়ে পাকিস্তান ঢাকায় অবস্থান করতেছে, কিন্তু এটাকে বলে মগজের খেলা। মগজের খেলাটায় ভারত এই অসম্ভবটাকে সম্ভব করে ফেলছে। তো যখন এই অসম্ভবটাকে সম্ভব করে ফেলছে এবং পাকিস্তানের যে তখনই ইয়াহিয়া ছিলেন তিনিও নিয়াজিকে একটা মেসেজ পাঠিয়ে দিয়েছিলেন যে আত্মসমর্পণের মতো, অর্থাৎ যত কম ক্যাজুয়ালিটির মাধ্যমে তোমরা আত্মসমর্পণ করতে পারো। তার মানে পাকিস্তান অনেকটা মানসিকভাবে প্রস্তুত ছিল। যদিও ভুট্টোরা যখন পোল্যান্ড জাতিসংঘে তাদেরকে আত্মসমর্পণের একটা কাগজ দিল, ভুট্টো 15 ডিসেম্বর সেটাকে ছিঁড়ে ফেললো, না পাকিস্তান আত্মসমর্পণ করবে না, পাকিস্তান হ্যান করেগা ত্যান করেগা। এগুলা হচ্ছে মানুষকে দেখানো। যেমন হাসান আব্দুল্লাহকে আপনি দেখবেন সে কেউ কেউ করে বলতেছে 7 সিস্টার দখল করে ফেলবো, 7 সিস্টার বিচ্ছিন্ন করে ফেলবো। আরে বাবা, তার বাবারা গত 84 বছর ধরে স্বপ্ন দেখতেছে 7 সিস্টার খায় ফেলবো। তারা এই পাকিস্তান আপনার তাদের যে 70 কিলোমিটারের একটা পাহাড় আছে হিমবাহ, যেটা সিয়াচেন হিমবাহ বলে, যেটা 1984 সালের দিকে ভারত দখল করে নিয়েছে। আরে ভাই, সেই 70 কিলোমিটার পর্যন্ত আজ পর্যন্ত দখল করতে পারো না। তুমি কাশ্মীর দখল করবা, তুমি বাংলাদেশ দখল করবা, তুমি 7 সিস্টার দখল করবা, এইসব ফালতু বকবাজি করো, এগুলা মানুষকে বুঝাও তোমরা। হ্যাঁ, আমি কি আরিফ রহমান? আমি তো আরিফ রহমান না। আমি জানি হিস্টোরি সম্পর্কে, আমি স্ত্রী নিয়ে পড়ি, আমি স্ত্রীকে বিশ্লেষণ করি, যার কারণে আমি বুঝতে পারি। আর তুমি স্ত্রীকে বিশ্লেষণ না করে ওসমানী কেন আসে নাই, ওসমানীকে কে নিয়োগ দিয়েছে, আবার বলো যে বঙ্গবন্ধু তো সে মুক্তিযুদ্ধ করে নাই, সে পাকিস্তানের সাথে সমঝোতা করে পাকিস্তানের লায়ালপুর জেলে চলে গেছে। আরে ভাই, বঙ্গবন্ধু যদি সমঝোতা করে যুদ্ধ কার নেতৃত্ব হয়েছে? মুজিবনগর সরকারের নেতৃত্ব হয়েছে। তো প্রধানমন্ত্রী কে ছিল তাজউদ্দিন। তাজউদ্দিন কোন দল করতো? সৈয়দ নজরুল ইসলাম কোন দল করতো? তোমার যে জুন মাসে যে 11টা সেক্টর কমান্ডার বাংলাদেশকে ভাগ করে যুদ্ধ পরিচালনা করা হলো, 11টা সেক্টর কমান্ডার কারা করেছে? ওসমানীকে সেনাবাহিনীর দায়িত্ব কে দিয়েছে? মুক্তিবাহিনীর দায়িত্ব? তারপরে যে একে খন্দকারকে উপপ্রধান কে বানিয়েছে?
এই যে বিষয়গুলো বলো না, এত মিথ্যা কথা বলে তুমি আসলে কিভাবে ইয়া করবা? তুমি মিথ্যা কথা বলতে পারবা, মিথ্যা প্রপাগান্ডা দিতে পারবা আসিফ নজরুলের মতো গয়ে বলছো। আবার তুমি বলতে পারবা যে মাহমুদুর রহমান যেটা বলে মাঝে মাঝে, কয় নেহরু ডকটিন। আরে বাবা, তোমার কথা শুনলে খুব হাসি পায়। তুমি তো নিয়াজির বংশধর হইয়া, ইয়া টিক্কা খানের বংশধর হইয়া যে ধরনের কথাবার্তা গুলো বলো, যুদ্ধে শুধু তোমাদের জয়ের ইতিহাস। আবার জামাতের একটা নেতা, আমার ঠিক নাম মনে পড়তেছে না, আমি তার একটা বক্তব্য শুনে আমি অবাক হয়ে গেছি। আসলে মনে হয় আসমান থেকে মানুষের উপর টুপ করে পড়ে না, এবার মনে হয় টুপ করে পড়ছে। কি হয়েছে ঘটনাটা? আমি হঠাৎ করে দেখতেছি কি উনি বলতেছে 1965 সালের যুদ্ধে আপনার পাকিস্তান সেনাবাহিনী ভারতের বিরুদ্ধে জয়লাভ করেছে, সেই জয়ের প্রতিশোধ নিতে 1971 সালে এটা হচ্ছে ভারতের ষড়যন্ত্র, ভারতের ষড়যন্ত্রে মুক্তিযুদ্ধ হয়েছে। খুব আশ্চর্য বিষয় না? তো 1965 সালের যুদ্ধে কি হয়েছে আপনি জানেন? 1965 সালের যুদ্ধে পাকিস্তানের একটা খুব গুরুত্বপূর্ণ গিরিপথ আছে, যেটাকে বলা হাজিপির গিরিপথ, না, যেটা পুরোটাই ভারত দখল করে নিয়েছিল। আর সেটা পরবর্তীতে আপনার ব্রিটিশের মাধ্যমে যে তাশখন্দ যে চুক্তিটা হয়েছে না, সে তাশখন্দ চুক্তির মাধ্যমে সেটা ফেরত পাইছে। এটাই হচ্ছে পাকিস্তান। 1971 সালের যুদ্ধ পাকিস্তান বলে কি এটা ভারতের ষড়যন্ত্র, ভারতের পাকিস্তান পরাজয় কোনোভাবে মেনে নিতে চায় না। আরে ভাই, তো 93,000 সৈন্য আত্মসমর্পণ করছে, তুই পরাজিত নাকি? তারপরও যেটা হচ্ছে আসলে কি, ভারত তো একটা দয়া দেখাইছে, কয় ভারতের কেন বিজয়? আরে ভাই, ভারত কি শুধু বাংলাদেশের যে অংশ সেখানে যুদ্ধ করছে? ভারত তো পশ্চিম পাকিস্তানও যুদ্ধ করছে। সে পাকিস্তানের 15,000 বর্গ কিলোমিটার জায়গা ভারতের দখলে চলে আসছে 71 সালে। সে জায়গা পাকিস্তানকে কখন ফেরত দিচ্ছে? 1973 সালে সিমলা চুক্তির মাধ্যমে। তাহলে এটা কি ভারতের বিজয় না? ভারতীয় সেনাবাহিনী, বিমান বাহিনী তারা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছে, ওখানেও তো দুইটা ফ্রন্টে যুদ্ধ চলতেছে, বাংলাদেশও হচ্ছে প্লাস ওদিকে ভারত পাকিস্তানও হচ্ছে। তাহলে আপনি কিভাবে বলেন যে ভাই এটা কি ভারতের বিজয় না? আপনার যে জাতিসংঘে যে আমেরিকা যুদ্ধবিরতির প্রস্তাব দিল, সেখানে যে রাশিয়া গিয়ে ভেটো দিল, হ্যাঁ, তারপরে যে আপনার যে সপ্তম নৌবহর বাংলাদেশে আসতেছে যুদ্ধ করার জন্য, চীনের যুদ্ধ জাহাজ বঙ্গোপসাগরে বাংলাদেশে যুদ্ধ করার জন্য রাশিয়ার নবম নৌবহর এসে যে ঠেকাই দিল, অথবা মুক্তিযুদ্ধের পর প্রায় 4 বছর ধরে আপনার চট্টগ্রাম বন্দর যেটা অচল হয়ে গেছে, যেখানে সমুদ্রের মধ্যে পাকিস্তানিরা মাইন পুঁতে রেখেছে, সে মাইনগুলো রাশিয়ান নৌবাহিনী তারা এসে পরিষ্কার করলো, আপনার চট্টগ্রাম বন্দরকে সচল করলো। আপনার চট্টগ্রাম বন্দরকে সচল করার পরে এখন আপনি এসে বলতেছেন আপনি লর্ড অফ বে অফ বেঙ্গল হয়ে গেছেন, না আপনি বাংলাদেশের সিঙ্গাপুর বানাবেন, এই ধরনের কথা বলতেছেন। আরে ভাই, বাংলাদেশকে যে আপনি সিঙ্গাপুর বানাবেন, এই বাংলাদেশ ভূখণ্ডটা কার সৃষ্টি? কোন দেশকে আপনি বলছেন এটা আপনার বাপের দেশ? এটা আপনার বাপের দেশ না, এটা পাকিস্তান না, এটা ইয়াহিয়া খানের দেশ না। তাহলে আজকে আপনারা এই সমস্ত কথা কেন বলার সুযোগ পাচ্ছেন স্বাধীনতার 54 বছর পর এসে? কারণ আপনারা বলার সুযোগ পাচ্ছেন এই কারণে যে, কারণ একটা জঙ্গি গোষ্ঠী একটি জঙ্গি অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে। এখন যদি আপনারা মনে করেন যে আপনারা বাংলাদেশের কে আবার পাকিস্তান বানাবেন, আবার পাকিস্তান সেনাবাহিনী এনে বাংলাদেশে বসাবেন, অথবা বাংলাদেশের যে সেনাবাহিনী আছে সেটাকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করবেন, আরে ভাই দুঃস্বপ্ন দেখেন না, স্বপ্নদোষ হয়ে যাবে আপনাদের। স্বপ্নদোষ হইতে হইতে পাকিস্তান এবং বাংলাদেশ জামাত ইসলামের এমন একটা অবস্থা দাঁড়াইছে, এরা এক একটা যৌনরোগী হয়ে গেছে, এরা নিজেদেরকে যৌনদাসী ছাড়া আর কোনো কিছু ভাবতে পারে না। বাংলাদেশের চারদিকে যে সীমান্ত দেখছেন 4100 কিলোমিটার হচ্ছে ভারতের, আপনি ভারত ছাড়া ওদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। এদিকে আপনার হচ্ছে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরে ডুবে মরা ছাড়া আপনার কোনো সুযোগ নাই। আপনি কি এটা বলা করেন আপনার যে জিওগ্রাফি, আপনার জিওগ্রাফিটা সাজানো হয়ে গেছে? আপনি ইচ্ছে করলে আপনার জিওগ্রাফি পাল্টাতে পারবেন না। আপনি ইচ্ছে করলে আপনার প্রতিবেশী মায়ানমারকে পাল্টে এখানে চীনকে এনে বসাতে পারবেন না, ভারতকে পাল্টাতে পারবেন না। যারা এই সমস্ত পোঙ্গা মারা কথাবার্তা বলে, যারা এই ধরনের বিভ্রান্তি গুলো ছড়ায়, এটাতে কোন ধরনের আহম্মক, কোন ধরনের শিক্ষিত, এটা তো আমরা বুঝি। কারণ আমি তো জানি যে আসিফ নজরুলের মতো একটা গোয়েবল সিও লোক কি বলছিল, 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে। আরে বেটা, 26 লক্ষ কত লক্ষ হলে, কতগুলো শূন্য হলে 26 লক্ষ হয় সেটা তো জানা আছে। সে মুরগির মতো ডিম পারবে, আর আপনার বিশ্বাস করতে হবে যে মানুষের পক্ষে মুরগির মতো ডিম পারা সম্ভব হয়? মানুষের পক্ষে মুরগির মতো ডিম পারা সম্ভব নয়, এটা একমাত্র আসিফ নজরুলের পক্ষে সম্ভব। এই যে জামাতের যে শফিকুর রহমান, দেখেন শফিকুর রহমান মাঝে মাঝে বিভিন্ন ধরনের উদ্ভট কথা বলে না, মনে করে যে আমরা কিছু জানি না। আমি আসলে আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিতে চাই, সেটা হচ্ছে আপনাদের মধ্য থেকে যদি যে কেউ আমার সাথে তর্ক করতে চান এই সমস্ত বিষয়ে, আমি ডকুমেন্ট নিয়ে আপনাদের সাথে তর্ক করব। আপনাদের যদি কারো সৎ সাহস থাকে, আপনি প্রমাণ করবেন ভারত লুট করে নিয়ে গেছে, আর আমি আপনাকে প্রমাণ দেব যে ভারত আপনাকে কতটুকু সহযোগিতা করেছে, আপনি সেটা ফেরত দিয়েছেন কিনা, আপনার সে সক্ষমতা ছিল কিনা। মুক্তিযুদ্ধের পরে আপনার সে সক্ষমতা ছিল না, আপনার ব্যাংকে ছিল শূন্য টাকা, শূন্য টাকা দিয়ে আপনি বাংলাদেশ সরকার শুরু করেছেন, আপনার যে টাকা সেটাও ছাপিয়ে দিয়েছিল ভারত।
এই যে বলেন কথাগুলা, কথাগুলার পেছনের কথা সামনের কথা কোনোটার দরকার নাই। আপনি আপনার মতো করে একটা লাইন নিয়ে ইতিহাস নিয়ে দেন। আরে ভাই 6 ডিসেম্বর বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়ে হচ্ছে ভুটান। ভুটানের কয়েক ঘন্টা পর বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভারত। তাহলে তো আপনি যে স্বাধীন বাংলাদেশ আপনার একটা স্বীকৃতি হয়ে গেছে নাকি? এর কয়েকদিন পর এখনো আমাদের বাংলাদেশ স্বাধীন হয় নাই। এই যে 13 তারিখ আমাদেরকে মায়ানমার স্বীকৃতি দিয়েছে। 16 ডিসেম্বর আমাদেরকে নেপাল স্বীকৃতি দিয়েছে। আমরা তখনও বিজয় অর্জিত হই নাই। আমাদেরকে আপনার পোল্যান্ড এবং বুলগেরিয়া তারা মুক্তিযুদ্ধের আগে, আমরা 16 ডিসেম্বরের আগে আমাদেরকে স্বীকৃতি দিয়ে দিয়েছে স্বাধীন দেশ হিসাবে। বঙ্গবন্ধু সরকারকে স্বীকৃতি দিয়েছে। বঙ্গবন্ধু সরকার গঠন করবে নাকি আপনি গঠন করবেন? আপনার সরকারকে স্বীকৃতি দিচ্ছে। তো আপনি যে এটা বলেন যে উনি কিভাবে এটা করবে, কিভাবে উনি প্রধানমন্ত্রী হবে, আরে ভাই 1970 সালের নির্বাচন দেখেন না? এত কিছু জানার পরও যদি আপনি বলেন যে ভাই না আমি বিশ্বাস করি না, ভারত বাংলাদেশের সবকিছু লুট করে নিয়ে গেছে। আরে ভাই এই যে বলছে ভারত বাংলাদেশের সবকিছু লুট করে নিয়ে গেছে, আপনার যে ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার এটা পড়ে দেখছেন? দেখেন নাই তো? এটা পড়ে দেখেন না? এটা অনলাইনে পাওয়া যায়। মানে সারেন্ডার যে করছে পাকিস্তানিরা কি লিখছে, আপনার দেশ ছেড়ে যদি ভারত না যেতে চাইতো, আপনার বাপের ক্ষমতা ছিল তাদেরকে এখান থেকে দৌড়ানোর। 1965 সালে যখন ভারত পাকিস্তান যুদ্ধ চলতেছিল, ভারতের এই পাশে আপনি, আপনার যাওয়ার মতো বঙ্গোপসাগর ছাড়া কিছু নাই, তখন যদি ভারত আপনাকে দখল করে নিত আপনি কি করতেন? আপনার কিছুই করার ছিল না। ভারত কখনোই আপনাকে দখল করে নাই, ভারত কখনো আপনাকে দখল করবে না। কিন্তু বাংলাদেশের যে দখলবাজির রাজনীতি, ভণ্ডামির রাজনীতি, ধর্মের রাজনীতি, ধর্মের নামে অপব্যাখ্যার রাজনীতি জামাতে ইসলাম শুরু করেছে পাকিস্তানের লাহোরে। একটা ব্রিটিশের যে MI6 আছে তাদের মাধ্যমে আপনার কি বলছে, ওই মাওলানা মদুদিকে দিয়ে একটা প্রতিষ্ঠান বসাইছে, তার একটা লোক বসাইছিল গোলাম আজম বাংলাদেশে, যে 1971 সালে 30 লক্ষ শহীদকে মারা ফেলছে। এখন জামাত বলে কি যে ভাই আমরা কি মুক্তিযুদ্ধে অপকর্মের জন্য ক্ষমা চাইবো কি ক্ষমা চাইবো না, আবার বলে যে আমরা ভুল করে থাকলে আমাদেরকে মাফ করে দিন। আরে বেটা তোরা 30 লক্ষ লোক মারছস, 4 লক্ষ মা বোনের দর্শক, তোদের এত সহজে আসলে বাংলাদেশ ছাড় দিবে না, তোদের কোনো ক্ষমা হবে না।